ব্রাজিলের হেক্সা স্বপ্ন থামিয়ে দিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে লড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সমকাল বার্তাকক্ষ থেকে ফুটবলের আরও খবর নিয়ে আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকেন্দার আলী। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সেকেন্দার আলী, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব একটা ভালো নেই গতকালের ম্যাচটি দেখে। প্রথমে শুরু করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে পেনাল্টি মিস মানে কি ম্যাচ মিস? কি মনে হয় আপনার? তা তো বটেই। তার আগে আমি একটু বলে নিতে চাই, দিন শেষে হয়তো একটা খেলা, ফুটবল একটা খেলা, এবং খেলার আপনার সমর্থন মানে এটা একটা ম্যাচ, এবং এই আমাদের সবাই যে ইমোশনাল হই আমরা, ওই তাৎক্ষণিকভাবে এটা একটা নির্দিষ্ট জোনের মধ্যেই থাকা উচিত, এর বাইরে যাওয়া উচিত না। আমাদের দেশে অনেক বেশি ইমোশনাল এইসব ব্যাপারগুলিতে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্রাজিল বা আর্জেন্টিনা আর একটা মহাদেশের দেশ, আর তাদের সমর্থন তাদের দেশেও হয়তো এত বেশি হয় না, আমাদের এখানে হয়, ভালো কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এটা নিয়ে যেন সিরিয়াস কিছু না হয়, এবং এইটার খেলার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, কারণ দিন শেষে ইটস এ গেম, নাথিং সিরিয়াস। এটা জীবনের কোনো প্রভাব ফেলে না। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। জীবনের এগিয়ে চলা কিংবা জীবনের অর্থনৈতিক, সামাজিক বা অন্য যে কোনো ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে কোনো প্রভাবক নয় বা নির্ণায়ক নয়। সো এটা হলো একটা গেম, এবং গেমের মধ্যেই থাকেন, টিভিতে দেখছেন, আনন্দ করেছেন কিংবা আপনার কষ্ট পেয়েছেন, তাৎক্ষণিকভাবে শেষ করে আপনি ফিরে আসেন। আর যেটা বলেন আপনি পেনাল্টি মিস কি ম্যাচ মিস কেনা, ডেফিনেটলি আপনার ওখানে সবচেয়ে বড় ভুল ছিল প্রথমত বুনোকে ওখানে আসা উচিত হয়নি, যেহেতু ভিনিসিয়াস বলটা হাতে নিয়েছিল, ভিনিসিয়াসকেই কিক নেওয়াতে দেওয়া উচিত ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বুনো ব্যাপক প্রেশারে ছিলেন, সেটা দেখা যাচ্ছিল। তিনি যখন মুখ দিয়ে নানা রকম অঙ্গভঙ্গি, মানে তার ব্রিদিংটা করছিলেন, এটা কি বলে, নিঃশ্বাস যে ফেলা, সেই নিঃশ্বাসটা তিনি মুখ দিয়ে ছাড়ছিলেন। তার মানে হচ্ছে যে তিনি মারাত্মক প্রেশারে থেকে ট্রাইব্রেকারের শট নিতে গিয়েছিলেন। এটা তার জন্য বাংলাদেশ এই ব্রাজিলের জন্য মারাত্মক হয়ে গেছে, ক্ষতির কারণ হয়ে গেছে। আরেকটা বড় ভুল করেছেন আর কোচ আনচেলত্তি, অনেক বড় কোচ, এই বিশ্বের ক্লাব লেভেলে তার জুরি মেলাভার, তার মতো একজন সাকসেস কোচ খুবই কমই আছেন। ব্রাজিলকে তিনি যেটা করেছেন, গতকাল নেইমারকে ফ্রম দ্য বিগিনিং খেলানো উচিত ছিল, বিকজ অফ নেইমার ইজ এ স্টার, তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য যে কোনো সময় চাপের। আর একটা ব্যাপার হচ্ছে যে নেইমার যেভাবে বলগুলোকে লিফট করতে পারেন ছোট ছোট প্লেসে, এটা অন্য কেউ পারে না। সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে তার কোয়ালিটি, এবং সে যে লাস্টে যখন নামার পরে কয়েকটা লিফট করেছিলেন, সেই লিফটের ফলে কিন্তু অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে। এবং নেইমার থাকলে আমি ডেফিনেটলি নিঃসন্দেহে বলে দিতে পারি, প্রথম থেকে খেললে গেমের সিচুয়েশন অন্যরকম হতো। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ব্রাজিলের কাছে, আমার কাছে খেলা দেখে মনে হয়েছে নরওয়ে যেমন মানে এরকম গতিময় ফুটবল খেলতে পারে, এরকম স্কিল্ড, এটা আমার ধারণার বাইরে ছিল। সেটা আমি এই ব্রাজিলের বিপক্ষে খেলতে গিয়ে, মানে তাদের খেলা দেখে মনে হলো যে তারা দ্য ডিফারেন্ট টিম। তারা যে ইউরোপে খেলেছে, এটা কি পার্টিকুলার ডেতে না, তারা অল থ্রো বাকি নেক্সট যে ইগুলো রয়েছে, জার্নিগুলো রয়েছে, সেই জার্নিগুলোতে, ম্যাচগুলোতেও তারা এরকম খেলবে, আমি এটা ধারণা করতে পারছি না। আর্লিং হাল্যান্ড তিনি কোনো স্কিল প্লেয়ার না, যে খুব ভালো স্কিল নিয়ে কারিগরি করছে, এমবাপে যেমন করে কিংবা মেসি করে ওরকম কিছু না, রোনালদো যেরকম শট খেলে ওরকমই তিনি রাইট প্লেসে দাঁড়িয়ে থাকেন, এবং একটা হেড তোমার, তার সঙ্গে আবার একটা কিক, এই যে তার কৌশল। সবচেয়ে বড় ব্যাপার হলো সেকেন্ড গোলটা যেটা হয়েছে, সেটা হচ্ছে ডিফেন্ডারের পায়ের ফাঁক গোলে আপনার বল জালে গিয়েছে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। তো এইরকম যে দল খেলবে সে দলে তো পরাজিত হবেই। ব্রাজিলের এই দলটা অনেকদিন আগে আমাদের সহকর্মী বলছিলেন যে এখানে ম্যাক্সিমাম হলো এইজেড প্লেয়ার, বুড়ো প্লেয়ার দিয়ে ফুটবল হয় না। তারপরেও এক্সট্রাঅর্ডিনারি কিন্তু আলাদা, এক্সট্রাঅর্ডিনারি কিন্তু এক্সাম্পল হয় না। মেসিকে দিয়ে কিংবা রোনালদোকে দিয়ে আপনি সব কিছু মাপতে পারবেন না, লুকা মদ্রিচকে দিয়ে পারবেন না, তারা হলো এক্সেপশনাল। সেই ক্ষেত্রে পুরো ব্রাজিল দলটাই হয়েছে মনে হয়েছে ছন্দে নেই, এবং যেটুকু ছন্দ ছিল তার হচ্ছে দৌড়ে রানিংয়ে পারে না, ফিজিক্যাল চ্যালেঞ্জে পারে না। সবচেয়ে যেটা প্রেসিং ফুটবল বলতে যেটা বোঝায়, আপনার বল যখন হারাবেন একসঙ্গে আপনার ঝাঁপিয়ে পড়তে হবে তার কাছ থেকে বল কেড়ে নেওয়ার জন্য। গোল পোস্টে যখন যাবেন আক্রমণে, তখন একসঙ্গে অ্যাটাক তৈরি করতে হবে যেন গোল হয়, রিবাউন্ড হলে সেটাকে যেন লাথি দিয়ে আপনি গোল পোস্টের ভিতর দিতে পারেন। সেই জিনিসগুলো ব্রাজিলের মধ্যে একেবারে অনুপস্থিত ছিল। সবচেয়ে বড় আরেকটা সমস্যা ওখানে চোখে পড়েছে, সেটা হচ্ছে হাইট। প্রত্যেক প্লেয়ার, ওদের যে প্লেয়ারগুলো হাইটের কারণে দেখবেন একটা ফাউল হয়েছিল, যে পেনাল্টি যেটা হলো, যে দিল পরে নেইমার যে গোল করলেন, সেটা কিন্তু আসলে ওই লোকের দোষ না। ও যখন লাগলো, তার এই যে কেনুটাই লাগলো এখানে তার গলায়, সেই এখানে লাগার কারণটা হচ্ছে তার হাইট, এবং সে যখন জাম্প করে উপরে উঠলেন তখন সে নিচে ছিল,
এইসব কারণে হাইটের কারণে মুশফিকের মতো কাটলি এম্বোস আর মুশফিক দাঁড়ালে যেমন হয় এরকম মনে হচ্ছিল অনেক প্লেয়ারকে। ওদের ডিফেন্ডার আর্লিং হাল্যান্ডের এইখানে পড়ে থাকতেছেন। আর্লিং হাল্যান্ড জাম্প ডাউন করলেন তখন তার কাঁধ পর্যন্ত উঠলেন। আর্লিং হাল্যান্ড কিন্তু এতখানি উপরে উঠে গেছিলেন। এই যে অ্যাডভান্টেজগুলো নেওয়া, এইগুলি উনি ভালো করে নিতে পেরেছেন এবং সেটা আমরা বাছাই পর্ব থেকেই তাকে দেখেছি অসাধারণ ফুটবল খেলেছেন। গোল করায় তিনি গোল করায় পারদর্শী, গোল মেশিন তাকে বলা হয়, এইটা তিনি ডিজার্ভ করেন। এবং খেলার শেষে তিনি নিজেকেও বিশ্বাস করতে পারছিলেন না যে তারা ম্যাচটা জিতেছেন, ব্রাজিলের সঙ্গে যে জিতেছে, ব্রাজিলকে আউট করে দিয়েছে এই বিশ্বকাপ থেকে, সত্যিই বিশ্বাস করতে পারতেছিলেন না। এবং যখন ড্রাম বাজিয়ে পুরো সেলিব্রেশন করতে বলা হলো, তিনি অদ্ভুত একটা ফিলিংস, ঘোরের মধ্যে থাকে মানুষ, ঘোরের মধ্যে থাকলে যেরকম হয়, আর্লিং হাল্যান্ডকে আমার তাই সেই রকমই মনে হয়েছে পুরো সময়টা। এবং খেলা শেষে পানি খাচ্ছে কিন্তু তার তাকানিটা হচ্ছে আকাশের দিক, মানে আকাশের দিকে। এটা কী হলো, মানে এরকম একটা ফিলিংস হয় না, এইরকম একটা ফিল হয়েছে পুরোটা তার কাছে। তাদের ক্যাপ্টেন ম্যাসাকার করে ফেলছে কিন্তু আপনার গোল করতে পারেনি, কিন্তু এই যে প্রেশার তৈরি করতে পারা, এই যে তাদের যে স্পৃহা, স্পিড, এটা মনে হচ্ছে এই ইউরোপের এখন অন্য কোনো দলের মধ্যে এখন পর্যন্ত এটা দেখতে পাইনি, একমাত্র ফ্রান্স ছাড়া। তো এই রকম দলের বিপক্ষে আসলেই জেতা কঠিন। ব্রাজিল যে মানে ফুটবল খেলেছে, একেবারে মনে হয়েছে যে আপনার বি গ্রেডের ফুটবল খেলেছে। এই দলটা আসলে ভালো না। আমরা হয়তো যারা ব্রাজিলকে সমর্থন করে এই দেশের মানুষ তো 50-50, অর্থাৎ আর্জেন্টিনার 50-50 আর ব্রাজিল 50। তো এই যখন হয়, বাংলাদেশে কিন্তু অর্ধেক বিশ্বকাপ অলরেডি ফিনিশড, মানে থেমে গেল। তারা হয়তো অন্য কাউকে সমর্থন করবে বা খেলা দেখতে পারবে, খেলা দেখা বন্ধ করবে না, কিন্তু তাদের যে ফিলিংস থাকে, অনেক বছরের ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের একটা অর্ধেক অংশ শেষ হয়ে গেল। আনন্দ কোনো সেই পরিবেশটা থাকছে না। দ্বিতীয়ত হচ্ছে এখন আর্জেন্টিনা টিকে রইল। আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে একাংশের অন্তত বিশ্বকাপ বাংলাদেশের থাকলো। আর যদি সেই আর্জেন্টিনাও মিশরের সঙ্গে তাদের আটকানোর কথা না, তারপরে অঘটন তো যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু ভালো ফুটবল খেলতে হবে। আর্জেন্টিনা মনে হচ্ছে বেটার দল ব্রাজিলের থেকে, তারা হয়তো ভালো ফুটবল খেলবেও। ওখানে মিশর তারা লাস্ট কয়েকটা গেমে যেভাবে খেলছে, যদি তাদের ছন্দটা ধরে রাখতে পারে, বিশেষ করে মোহাম্মদ সালাহকে যিনি আছেন, মোহাম্মদ সালাহ যদি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলতে পারে, প্রেশার তৈরি করতে পারে, তাহলে কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার কাছে মনে হয় না তারা পারবে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্রাজিল যেটা করেছে, নেইমার যে নকল কান্নাকে দিয়েছে মেকি, এরকম না। খেলাটা তিনি খুব ভালো খেলেন, কিন্তু কালকে বিদায় দেওয়াটা মনে হয়েছে না। কিন্তু উনি যদি আগে থেকেই, আমার মনে হয় কোচের সঙ্গে একটা সেটিংস হওয়া উচিত ছিল, যেহেতু একটা উনি আর প্রভাব রয়েছে দলের ভিতর ছিল, তো খেললে পরে আমার মনে হয় ভালো হতো। প্রথম থেকে একটা চান্স ছিল, তারপর ব্রাজিল ভালো খেলেনি। আপনি বলছিলেন নেইমারের কথা, নেইমার একটা ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক ফুটবল খেলবেন না। আর আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে ফুটবলের রাজা বলা হয়, প্রিন্স বলা হয় যাকে, তার বিদায়টা কি এমন হওয়া উচিত ছিল কিনা? এই গ্রহে যতগুলি প্লেয়ার এই সময়ের সমসাময়িক, নেইমারের সমসাময়িক, তার মধ্যে সবচেয়ে স্কিল প্লেয়ার উনি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কত রকমের কারিগরি আছে, কতভাবে বল ডেলিভার দেওয়া যায়। আনফর্চুনেটলি ইনজুরি তার ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছে। ইনজুরি যদি তার এত না হতো, অন্য প্লেয়ারদের রোনালদো কিংবা মেসির মতো হতো, তাহলে এই গ্রহের সবচেয়ে বড় প্লেয়ারদের মধ্যে একজন হতেন তিনি। শুধু তাই না, ব্রাজিল টিমটাও আপনার একেবারে গুছিয়ে, যে একটা তারকা লাগে, যে কোনো দলে একটা বড় তারকা লাগে, সেই বড় তারকা যদি নিয়মিত খেলেন, তাহলে সেই দলটা তাকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং সেই দলটা তখন স্ট্রং হয়ে যায়। তখন তার প্রভাবটা অনেক বেশি থাকে। যেমন আর্জেন্টিনাতে মেসির প্রভাব খুব বেশি, ওখানে স্কালোনি কতটুকু প্রভাব, তার থেকে 3 গুণ প্রভাব হলো মেসির। তো মেসির জন্য সবাই খেলে, দেখবেন পুরো অ্যাটাক থেকে শুরু করে সব কিছু। মেসি যদি কেউ টোকাও দেয়, মানে যদি টোকাও দিল, পুরো দল এসে দৌড়ে হামলে পড়ে, মানে একটা মনে হচ্ছে যে ওখানে করবে কেন, তাদের লিডারকে করবে। এটা কিন্তু অন্য দলগুলোর মধ্যে নাই। তো সেই জায়গা থেকে নেইমার, ওটা আনফর্চুনেটলি তার জীবনের ক্যারিয়ারটা এরকম হলো না। এখন তিনি ঘোষণা দিয়েছেন আর খেলবেন না। আই ডোন্ট থিঙ্ক যে তিনি এই অবস্থানে একেবারে থাকতে পারেন। হয়তো লিগে খেলতে পারবেন, জাতীয় দল থেকে হয়তো নাও খেলতে পারেন, কিন্তু আবার জাতীয় দল রিকোয়েস্ট করলে যে তুমি আরও থাকো, তুমি যদি ফিট থাকে, লিগে যদি ভালো খেলে, তো ব্রাজিলকে গড়ে তোলার জন্য প্রয়োজন পড়ে। তবে এখন থেকে যেটা করতে হবে, ব্রাজিলকে একেবারে ফ্রেশ একটা টিম তৈরি করতে হবে আগামী 4 বছরের জন্য, যেন 3 বছরের মাথায় তাদের টিমটা সুপার ফর্মে থাকে এবং 6 মাস থাকতে থাকতে যেন তারা টিমটা সেটেল করে ফেলতে পারে। এইবার নেইমার সেই জায়গায় একটা ভূমিকা রাখতে পারে, যেহেতু তার বয়স এখনও যথেষ্ট রয়েছে এবং তার স্কিল খুব ভালো। তার যদি ফিজিক্যাল ফিটনেসটা থাকে, তিনি যদি ইনজুরি ফিল না করেন, লিগে খেলার সঙ্গে সঙ্গে জাতীয় দলকে গড়ে তোলার একটা ভূমিকায় তিনি অবতীর্ণ হতে পারেন। আমার মনে হয় না তার এই অবস্থান ইমোশনালি এরকম ডিক্লেয়ার হয়, তো এখান থেকে ফিরে আসবেন আমার ধারণা। আর আপনি নতুন টিমের কথা বলছিলেন যে ব্রাজিলের নতুন একটা ফ্রেশ টিম দরকার। গতকালকের ম্যাচে কিন্তু আরেকটি গোল, সহজ গোল এনরিক মিস করেছেন, যেটা খুবই বিস্ময়কর ছিল। তাকে আপনি কতটা দেখছেন ভবিষ্যতে, তার ফর্মটা?
দেখুন একজন প্লেয়ার যখন বিশ্বকাপের মতো মঞ্চে এবং যখন আপনি ব্যাকফুটে থাকবেন তখন খেলতে নামান, বদলি নামান, তখন কিন্তু একেবারে সব দিন যে সবাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে ফেলবে সেটা না। গতকালকে যেটা দেখছি এনরিকের মধ্যে সম্ভাবনা অনেক। তিনি যদি ঠিকমতো খেলতে পারেন এবং ফিট থাকেন, তার মনে হচ্ছে যে তার যে ল্যান্ডিং, আমি যে দৌড়ানোর স্টাইল, ল্যান্ডিং স্পিড সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সেই নাসিমন্ত যে আছে রোনালদো, তার কিছু ছায়া রয়েছে এবং তিনি যদি ঠিকমতো সার্ভিস দিতে পারেন, ফিট থাকেন, সবচেয়ে বড় ব্যাপার হলো ফুটবলে ফিট থাকাটা খুব জরুরি, এবং ফিট যদি থাকেন তাহলে আমার মনে হয় ভালো কিছু করবেন। স্কিল আছে, শট নিতে পারেন। হ্যাঁ, মিস হয়েছে, কারণ নার্ভ তো জানেনই আপনি যে এরকম প্রেশার ম্যাচে এমনিতেই নার্ভ খুব টনটনা থাকে। বনুকে দেখে আপনার বুঝতে পেরেছেন যে পেনাল্টি কীভাবে নিয়েছে, তিনি ওইভাবে পারেননি। তো সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে এনরিক কিংবা নতুন আরও দুই একটা ছেলে, যে রায়ান, যে তার বয়সও খুব বেশি না, রায়ান, এদের সম্ভাবনা রয়েছে। এই সবচেয়ে এই ব্রাজিলের লসের একটা বড় কারণ হচ্ছে আপনার যেটা হচ্ছে কুনিয়া তো খেললেন, কুনিয়া খুব ভালো করতে পারেন এই গতকালকে, একটা পেনাল্টি নিয়ে দিয়েছিলেন। আর ইনজুরির কারণে যে দুজন প্লেয়ার খেলতে পারেনি, এই দুটা, একটা হলো পাকেতা বোধহয়, আর একটা হচ্ছে রাফিনিয়া যদি থাকতেন তাহলে আমার মনে হয় প্রেশারটা অনেক বেশি তৈরি করতে পারেন। আমরা কালকে দেখেছি উইং দিয়ে ভিনিসিয়াস ব্যর্থ হয়েছেন ম্যাক্সিমাম টাইম। যদি দুই উইং দিয়ে এই অ্যাটাকটা করা যেত এবং ওখান থেকে ভালোভাবে শট নিত, কোনো শট যায়নি, ম্যাক্সিমাম শট গেছে গোলকিপার। আর গোলকিপারটা হলো দৈত্য এবং এত ভালো খেলছে, এরকম হয়তো কোনো সময় হবে না, অন্য সময় হবে না। এই ব্রাজিলের বিপক্ষে তাদের বোধহয় একটা জীবন বাজি রাখে না একটা, এইটাই মনে হয় মরণ কামড় দিতে চেয়েছিল এবং সেটা তাদের হয়ে গেছে, তাদের ক্লিক করেছে এবং তারা সেই আউটপাউটের কারণ যতগুলি শট নিয়েছে সবগুলি শট তার পায়ে অথবা গায়ে অথবা হাতে এইভাবে লেগে, এবং একটা শট ইতে গেল, তিনি হাত দিয়ে যেভাবে থামিয়ে করলেন, পাঞ্চ করে জাস্ট বের করে দিলেন, দ্যাট ওয়াজ অসম। তো এইরকম গোলকিপার যখন একদিন খেলে ফেলবে তখন ওই বুজিনহা যেমন করেছে এরকম যেদিন খেলে দিবে সেদিনকে আপনার কিছু করার থাকবে না অপোনেন্টের। ব্রাজিলের ছিল সেই ব্যাড ডে, অনেক অ্যাটাক করেও অনেক গোল শট নিয়েও আপনি গোল করতে পারেনি, কারণ হচ্ছে ওখানে প্রতিরোধের দেয়াল তুলে দিয়েছিলেন নরওয়ের গোলকিপার। তো আবার তাদের আর্লিং হারল্যান্ড দুটা সুযোগ পাইছে, দুটা বলই পাইছে ডেলিভারি, আর অন্য যেগুলি বলছে ওরা 20% চান্স ছিল, কিন্তু দুটা ভালো চান্স পেয়েছেন। দুটা ভালো চান্সের মধ্যে সে একটা চান্স, সেকেন্ড গোলটা একেবারেই মানে ফালতু গোল খেয়েছে, এই পায়ের মাঝখান দিয়ে চলেছে, গোলকিপারের দেখারও সুযোগ ছিল না। তো আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের এই ডিফেন্স লাইনও উইক। এইরকম ডিফেন্স লাইন নিয়ে তারা গেলেও এই ম্যাচে যদি পারও পেতো, পরের ম্যাচে গিয়ে তারা পারতো না বেসিক্যালি। তো বেটার তারা আগেই বিদায় নিয়েছে। এখন যারা আছে নরওয়ের সাথে একটু ফাইট করুক, মরক্কো ফাইট করে যদি পারে, মরক্কো আসলেও ভালো, নরওয়ে আসলেও ভালো। তবে আর্লিং হারল্যান্ড ডিজার্ভ করে যে তাদের দলটা তুই মানে পরের ধাপে আস্তে আস্তে ফাইনাল পর্যন্ত যাওয়া, নতুন কোনো চ্যাম্পিয়ন হওয়া যায়। আমি চাই যে এই বিশ্বে নতুন কোনো চ্যাম্পিয়ন আসুক। আমরাও প্রত্যাশা করব ব্রাজিল নতুন কোনো টিম নিয়ে আরও জোরালোভাবে নতুন এক্সামিনেশনে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সমকাল বার্তাকক্ষ থেকে ফুটবলের সর্বশেষ খবর। অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।